যে এই সংলাপই হবে সেই ঠিক সেখানে কিন্তু সেই সঙ্গে আসলে হয়েছে এটি আসলে সামনে থেকে আমার অভিজ্ঞতায় যতটুকু আছে এটা নতুন কিছু নয়। নির্বাচন কমিশন কিন্তু সবসময় নির্বাচনের আগে এ ধরনের মত বিনিময় করে থাকে। আপনি তো ফাইল খুললে দেখতে পাবেন এ ধরনের মিটিং আগেও হয়েছে, এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে। সেই দিক থেকে এটা একটা রুটিন প্রসিডিওর এবং উদ্দেশ্য যেটা আপনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য যেটাতে মানুষকে অবহিত করা, একটা সুশৃঙ্খল ভাবে একটা নিয়ম নীতির ভিতরে আমরা যেতে চাই, আমরা একটা সিস্টেমের ভিতরে যেতে চাই, যাতে করে বাংলাদেশে আমরা অন্তত এই যে সুযোগটা পেয়েছি আমরা ছাত্র জনতার যে বিপ্লব তার ফলশ্রুতিতে এই সুযোগটাকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। এবং এই আমরা অতীতেও অনেকবার চেষ্টা করেছি, কিছু সফল হয়েছি, কিছু হয়নি। আমি বলবো না যে একাধারে আমরা সব ব্যর্থ হয়েছি, আপনি এটাও বলবো না একাধারে সব সফল হয়েছি, কিন্তু এই প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। তার অংশ হিসেবে আমি আজকে এই যে প্রক্রিয়াটি আপনারা সূচনা করেছেন আমি সেভাবে তার অংশ হিসেবে দেখছি। এখানে 11টি বিষয় নিয়ে আপনারা করেছেন, সেই 11টি বিষয় নির্দিষ্ট করে যাওয়ার আগে আপনার যদি পরবর্তীতে সময় থাকে সুযোগ থাকে আমার সঙ্গে আমার সহকর্মীরা আছেন তারাও হয়তো দু একটি বিষয় নিয়ে বলবেন। আমি সাধারণভাবে বলছি সবগুলো বিষয় নিয়ে। তার আগে আমি একটি কথা একটু বলতে চাই, আমি জানি না সবাই আমার সঙ্গে একমত হবেন কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে গত 22টি পত্রিকায় বোধহয় দেওয়া হচ্ছে নাকি, আর ওয়েবসাইটে আছে। আমি বিনীতভাবে বলছি আমি কিন্তু এখন আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি এবং আমি এই দেশে আইসিটি তথা এদেশে যে টেকনোলজি, নতুন টেকনোলজি বিশ্বব্যাপী যেটা তো বিশ্বকে তোলপাড় করে দিয়েছে, সেই টেকনোলজির সবচেয়ে বড় প্রবক্তা ছিলাম একসময় এদেশে। তারপরে আমি বলছি যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি একটু উদাহরণ দিয়ে বলছি। আপনাদের মনে আছে যে করোনার যে কঠিন সময়টা গিয়েছে প্রায় 2 বছর, আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলছি, সিলিকন ভ্যালির কথা আপনারা জানেন, সেটা হচ্ছে এই নতুন টেকনোলজির এক অর্থে কেন্দ্রবিন্দু। তো কাজে আমেরিকা হচ্ছে লিডার এই টেকনোলজির ক্ষেত্রে। তো তখন আমি 1 মিনিট সময় নিচ্ছি, আশা করি এই তথ্যটা সবার জন্য গুরুত্বপূর্ণ হবে, সেই কারণে বলছি। তো তখন তারা এই আইটি টেকনোলজির ব্যবহারটা যত বেশি করা যায় সেটা চেষ্টা করেছিল।
এবং যেহেতু মানুষ বাইরে বের হতে পারতো না, সংক্রমণের সমস্যা ছিল, রোগটা এমন রোগ যে ছোঁয়াচে রোগ। তো বিশেষ করে স্কুলের ক্ষেত্রে তারা বললো যে তারা জুমে অথবা স্কাইপে তারা ক্লাস নেবে এবং সামনাসামনি হওয়ার দরকার নেই, তাদের ঘরে বসে ক্লাস নিতে পারবে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে আমেরিকার মতো দেশ কিছু টেকনোলজিতে সবার আগে অর্থনীতি ধনী দেশ হিসেবে, বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত, কাজে রিসোর্সের কোনো অভাব ছিল না, যন্ত্রপাতির কোনো অভাব ছিল না, টেকনোলজির অভাব ছিল না, কিন্তু সেই যে তাদেরকে সেই পরিকল্পনাটি সেটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয়েছিল কি কারণে? একটি গুরুত্বপূর্ণ কারণে, সেটা হচ্ছে যে ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন। ওই যে 2 বছর তারা ভেবেছিল যে অসুবিধা কি, আমরা তো সবার সঙ্গে যোগাযোগ করতে পারি, ক্লাসে যেভাবে পড়ায় সেভাবে আমরা পড়াতে পারি, ঘরে বসে থেকে সারা আমেরিকা আয়তনে অনেক বড়, 330 মিলিয়ন জনসংখ্যা, শিশুরা আছে, স্কুলে যায়, কলেজে যায়, তাদের সব লেখাপড়া আমরা অত্যন্ত চমৎকার ভাবে এফিসিয়েন্টলি টেকনোলজির মাধ্যমে করে দেবো। বাস্তবে সেটা হয়নি। আমি গল্পটি বলছি এই কারণে যে আপনারা পত্রিকায় দিয়েছেন, আপনাদের ওয়েবসাইটে আছে। আমি সত্যিকার অর্থে বলতে চাই, আমরা এই টেবিলের এই পাশে আমরা যারা বসে আছি, আমি নিজে টেকনোলজির অল্প বিস্তর জানি, বেশি জানি না। তো আমি নিজে কিন্তু এই এত কিছু সত্ত্বেও আমি আজকেই জানলাম যে আপনারা পুরো বিষয়টা আপনার ওয়েবসাইটে দিয়েছিলেন এবং এইভাবে আমাদের মতামত চেয়েছিলেন। আপনি বলেছেন যে অনেক মতামত হয়তো পেয়েছেন। আমি জানি না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তারা আপনাদের ওয়েবসাইটে কোনো মতামত দিয়েছে কিনা, আমি সত্য বলতে পারবো না। না দল দিয়েছে, কিভাবে দিয়েছে, লিখিত ভাবে দিয়েছে না টেকনোলজির মাধ্যমে দিয়েছে, সেটা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, মতামত আমি নিজে এসে আপনার সামনে দিয়ে গেছি কিছু কয়েকদিন আগে। তো সেইটা কথা না, কথা হচ্ছে যে এই যে আজকে মিটিংটা ডেকেছেন, এবং আমি প্রথমে বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই যে মানুষ তো যতই আমরা যান্ত্রিক হয়ে যায় না কেন, হিউম্যান বিহেভিয়ার, ক্যারেক্টার এবং হিউম্যান ইন্টারাকশন, এইটার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। এবং এই কারণে আমি বলছি যে আজকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই ভূমিকাটা দিয়ে আমি বলছি যে দেখুন, আমি একটা করে একটু খুব সংক্ষেপ, প্রায় 11 সেকেন্ডে আমি বলতে পারবো একটা করে। যখন বলছেন যে তফসিল ঘোষণা পূর্বে প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের করণীয়, এটার খুব সহজ উত্তর আছে। আমি আশা করি কেউ আমার সঙ্গে দ্বিমত হবেন বলে আমি মনে করি না। যে আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়? করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই, এবং আমরা যাতে ডেমোক্রেটিক্যালি বিহেভ করি, এটি তো মানুষ আশা করে। এখন আমি মুখে বলছি যে আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করবো, গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবো, আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। তো কাজে এইটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অবকাশ দেখি না। 1 নম্বর আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি তো সহজ কথা বলি, সহজ ভাবে বলে দিলাম। এইটা নিয়ে ডিবেট করারও আমি কোনো কিছু দেখি না, বা এটা নিয়ে কেউ বলবে যে না আমি গায়ের জোরে গিয়ে নির্বাচন করবো, এই যুক্তি কিন্তু কেউ দিতে পারবে না। তো কাজে ইটস এন অবভিয়াস থিং, নাম্বার 1। তারপর দ্বিতীয় বিষয়টাতে আসি। আপনি বলছেন যে তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন, এটা তো করতেই হবে। মানে স্বাধীনতা মানে তো এটা নয় যে আমি যা খুশি তাই করবো। স্বাধীনতা তো এর কিছু নিয়ম কানুনের ভিতরেই তো স্বাধীনতা। কাজে সেই হিসাবে যদি আমরা বলি যে তফসিল ঘোষণা করে, তফসিল তো আপনারা করে ফেলেছেন, গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে, কত 10ই নভেম্বর গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে। তো এখন তো আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে? আমি কিন্তু সেটা দেখছি না। এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন, আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম। আমি বলবো না যে সবকিছু প্রতিফলিত হয়েছে। আমরা যে সাজেশন গুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়নি। আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সবকিছু একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেনসাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন। তো এখন যেটা হয়েছে, তফসিল ঘোষণার পর সে আচরণ বিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয়।
এটাই আমি সত্যিকার অর্থে কিন্তু কোনো আলোচনা বা ডিবেটের আমি কোনো স্কোপ দিই। আমি সোজা বাংলায় কথা বলতে, আমি রাজনীতিক না, কাজে আশা করি আমার পাশের লাইনে বাইরে রাজনীতিক আছেন, তাদের মতামত তারা দেবেন, কিন্তু আমার মতামতটা আমি দিয়ে দিচ্ছি। আমি মানে গুড সিটিজেন হয়ে দেশের নিয়ম কানুন মেনে চলাটা এটাতে বিশ্বাস করি, সেই কারণে আমি বলছি। 4 নম্বর দেখুন, 3 আর 4, 3 আর 4 বিষয়টা দেখেন, আমি সত্যি কথা বলতে আমি গতকাল পর্যন্ত জানতাম না যে ধরনের কোন অঙ্গীকারনামা দেওয়ার বিধান। আমার সন্দেহ হচ্ছে যে আমি তো আগে অনেকবার নির্বাচন করেছি, এ ধরনের কোন অঙ্গীকার আমি দিয়েছি এটা আমার খেয়াল পড়ছে না। এ ধরনের অঙ্গীকার নামা আমরা দেই নাই, কাজে আমরা এইটা আপনারা বোধহয় নতুন করে আমি পরে আপনাদের এই আলোচনা দেখার পরে আমি আবার করেছি অঙ্গীকার নামার যে আপনারা করেছেন, যেটা সেখানে দেখলাম আপনারা অ্যাপেন্ডিক্স 1 and 2 দিয়েছেন এবং এই ধরনের অঙ্গীকার নেওয়ার বিধান আপনারা করেছেন। এটা করেন আপনারা, এই যে অঙ্গীকার নামা একটা কেন বহু করতে পারবেন। আসলে সত্যি কথা বলতে গেলে কি, আমি পুরাপুরি বলি, অঙ্গীকার নামা আপনারা যতই নেন, আমরা যদি আমাদের বিহেভিয়ার আমরা নিজেরা কন্ট্রোল না করি, ওই সময় অঙ্গীকার নামা কোনো কাজ হবে না। আর অঙ্গীকার নামা ভায়োলেট করার ব্যাপার থাকতে পারে, যদি আমি অঙ্গীকার নামা সই করে দিলাম কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে আমি সেটা মানলাম না, তো তখন তো আপনারা সেই অঙ্গীকার নামা, আমাদের সঙ্গে ব্যারিস্টার সাহেব আছেন, তিনি আইনের বিষয়গুলো বলবেন, হয়তো সেই অঙ্গীকার নামা ভায়োলেট করলে কি হবে, কিভাবে শাস্তি দিবেন, তো এইটা তো একটা বিরাট বিষয় হতে যাবে। তো কাজে আমি ব্যক্তিগত ভাবে একটা বিষয় বিশ্বাস করি, আপনারা তত নিয়ম কানুন বাড়াবেন, আমি জেনারেলি বলছি, আমি এই আপনাদের এই নির্দিষ্ট বিষয়ে বলছি, সাধারণভাবে বলছি, নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনারা কিপ দিস থিং সিম্পল। আর আপনারা মানুষকে মোটিভেট করেন, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, মানুষকে মোটিভেট করেন দ্যাট উই বিকাম ল অ্যাবাইডিং সিটিজেন্স। আমরা যখন ল অ্যাবাইডিং সিটিজেন্স হবো তখন এত নিয়ম কানুন দরকার হবে না, আমরা নিজে থেকে নিয়ম অনুযায়ী কাজ করবো। আপনারা এটা 3, 4 গেল। আর 5 নম্বর, তো আপনারা গতকাল বা পরশুদিন আপনারা নতুন একটা অ্যাপ আপনারা অ্যানাউন্স করেছেন, বিভিন্ন পদ্ধতিগত দিক সেটা আলোচনা করেছেন। আমি আজকে আমরা এখানে এসেছি এই ব্যক্তিটা, আমি 5 নম্বরটা অত গুরুত্বপূর্ণ মনে করছি না, এটা সাধারণভাবে বিদেশে যারা রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই অ্যাপটা যাতে সবাই ব্যবহার করে, যত বেশি ব্যবহার করা যাবে ততই বিদেশে যারা আছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন, এটা আমরা বিশ্বাস করি। আর তফসিল ঘোষণার পরে যে নির্বাচনী এজেন্ট নিয়োগ এবং ব্যবস্থাপনার কথা বলছেন, এইটা আপনারা হয়তো গুরুত্বপূর্ণ মনে করেন, আমরাও গুরুত্বপূর্ণ মনে করি, এইটা আমরা অভ্যস্ত, আমরা এটা করে আসছি, সবসময় করি, এটা ইটস নট ইভেন এন ইস্যু ফর আস। আপনারা তো ইস্যুর তালিকা দিয়েছেন, নির্বাচনের আগে একটা সময় থাকে, একটা তারিখ থাকে, তার আগে আমরা দিয়ে দিই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনারা করছেন এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই, এটার জন্য কিছু মোটিভেশনাল ট্রেনিং দরকার। আমি সম্ভবত আপনার মধ্যে কিছু ট্রেনিং করছেন, যদি করছেন অত্যন্ত এটা ভালো, এবং এতে করে মানুষের যে মানসিকতা সেটা একটা স্ট্রিম লাইনের ভিতরে আসবে। বিশেষ করে আমরা কিন্তু আমাদের নির্বাচনী এজেন্টদের জন্য আমরা কিছু শিক্ষণীয় কাজ আমরা করি, মোটিভেশনাল কাজ করি, এবং এটা সময় মতো আমরা আপনাদের কাছে দিয়ে দিই এজেন্টদের নামগুলো। তারপরে আপনারা যেটা আইন মোতাবেক তাদেরকে যে পাস করতে ইস্যু করেন, যাতে করে তারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা পর্যবেক্ষণ করতে পারে, নিশ্চিত করতে পারে যে সঠিক ভোটার আছে কি আছে না। আসলে নতুন কিছু আমি এখানে আলোচনা করা দেখছি না। আমাদের মিস ইনফরমেশন, AI ব্যবহার, এই যে 7 এবং 8, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, চিন্তা করেছি। আমি প্রথমেই কিন্তু এই সম্বন্ধে কিছু বলেছিলাম। এখন আজকে যে সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্ট হয়েছে এবং মানুষের যে বাক স্বাধীনতা, সেটার বিভিন্ন রকমের এভিনিউ রয়েছে, যে এভিনিউ গুলো আগে ছিল না। তো মূল বিষয় কিন্তু ঘুরে ফিরে একটাই, আমাকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে, আমি যদি এটাকে অ্যাবিউজ করি তাহলে আমি অ্যাবিউজ করতে পারবো। আর আমি যদি একজন সেন্সিবল সিটিজেন হই, আমি সুনাগরিক করতে চেষ্টা করি, আমি আইন কানুনের ভিতরে থাকতে চাই, তাহলে আমি সেটা অপব্যবহার করবো না। কিন্তু এটা একটা একদিকে অন দ্য ওয়ান হ্যান্ড, এই যে AI বলেন বা এই যে সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো অন দ্য ওয়ান হ্যান্ড এটা একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। হাউএভার, যে কথাটা আমি একটু আগে বলেছি কিনা, ফ্রিডম ইজ নট অ্যাবসলিউট ফ্রিডম। কোন ফ্রিডমই
এরকম না যে আমি যা কিছু করবো সেটা ফ্রিডম হয় না। কাজে এখানেও আমি বলবো মিস ইনফরমেশন এবং এর ব্যাপারে আমরা আমরা রেসপন্সিবিলিটি করবো, এটুকু আমি বলছি। এবং এর ব্যাপারে কিছু বিস্তারিত সাজেশন আছে, আপনারা একটু পরে একটু শুনবেন। আমরা নির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছি এগুলোর ব্যাপারে। 9-10 দেখুন, 9-10 তো আপনারা যে কথা বলেছেন আমরা এই কথা তো সবসময় বলে আসছি, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা। এটা তো কোন সুতরাং বলবেন না যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করবো। যদি কেউ বলে তাহলে মানসিকভাবে অসুস্থ মনে করবো। এবং লিঙ্গ, বর্ণ, ধর্ম এই নিয়ে কোনো বৈষম্য না করা, এবং ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা। আমরা কিন্তু ইতিমধ্যে এই কথাগুলো বলে এসছি। কাজে এদিক দিয়ে কিন্তু আপনারা যা বলছেন আমরা কিন্তু একই সুরে কথা বলছি। কাজে অলরেডি আপনাদের যে প্রস্তাবাবলী 9-10 ব্যাপারে কিন্তু আমরা ইতিমধ্যে সমর্থন দিয়েছি এবং প্রকাশই দিয়েছি, এবং আমরা এটা স্পষ্টভাবে বলেছি যে ধর্মকে রাজনীতির কারণে যেন কোথাও ব্যবহার করা না হয়। সর্বশেষ ওই 7-8 সঙ্গে সংযুক্ত এআই জেনারেটেড ভিডিওটা প্রতিপক্ষ শিক্ষা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা, এটা 9-10-11 এইটা তো একসঙ্গে আসে। এবং কাজে আমি আসলে যেটা বলবো, আমার যে কথার মাধ্যমে হয়তো আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা একটা গুরু দায়িত্বে আছেন, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে কিন্তু আপনাদের ইলেকশন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যে পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা 5 জন নির্বাচন কমিশনার রয়েছেন, আপনারা কনস্টিটিউশনালি sacrosanct, if I may use this word, you are constitutionally sacrosanct. তো এই যে দুর্দায়িত্ব আপনাদের উপরে আছে, কিন্তু যে কর্মযোগ্যতা এটা কিন্তু একটা বিশাল কর্মযোগ্য। দেখেন প্রায় 42,000-এর বেশি ভোট কেন্দ্র থাকবে সেদিন, একদিন প্রায় 250,000 ভোট থাকবে, তার চেয়েও বেশি। এবং এই সমস্ত কাজগুলো সকাল থেকে সন্ধ্যার মধ্যে আপনাদের সম্পন্ন করতে হবে। আপনারা হয়তো আমি অন্তত কমপক্ষে 1 মিলিয়ন ম্যান পাওয়ার লাগবে আপনাদের, 10 লক্ষ 15 লক্ষ। এবং সেটা কোথায় পাবেন? আপনাদের ইলেকশন কমিশনের তো সেটা নাই। যে আমাদের ছোট্ট এখানে বক্তব্য হচ্ছে যে আপনাদের যতটুকু ম্যান পাওয়ার আপনাদের আছে, ইউ মেক ম্যাক্সিমাম ইউজ অফ দিস ম্যান পাওয়ার। এই যে যেমন 64 জেলা আমি নির্দিষ্ট করে বলছি, এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 500-300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। ভাড়া দেন না, আমি এমনি ভাড়া করে নিয়ে আসেন বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও করেছি, আপনাকে সেদিন শুনেছিলাম যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমি পুরোপুরি কথা বলি, আপনারা জানেন। আমি বক্তব্য শেষ করার আগে আমি এই পয়েন্টটা কেন বলছি, দেখেন অতীতে আমরা দেখেছি, আমি পাবলিককে বলেছি, এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হচ্ছে যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে 4টা বাটন আছে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে পিএনও, আর একটা হচ্ছে ওসি। কম্পিউটারের বাটন 4টা টিপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, 300 নির্বাচনী এলাকায় নির্বাচনী ফলাফল রেজাল্ট 3টা বের হয়ে আসে। এটা থেকে আমাদের এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এটা বেরোয়া সবচেয়ে উপায় যে আপনারা নির্বাচন কমিশন হিসেবে ইউ অ্যাসার্ট, as I said, you are a constitutionally sanctified body. You are all 5 of you are constitutionally sacrosanct personalities. Please, for once, you exert your authority. You say that you are not subservient to the government. If আপনারা বলেন, let this message go to the government official. এই সিভিল সার্ভিস, ডিসি, এসপিটিএম কিছু মনে করেন আমার পাওয়ার ছিল, সিভিল সার্ভিস ছিল, কিন্তু I knew his mind. আমি আমার বাবাকে কন্ট্রাডিক্ট করছি না, এবং আমি তিনি বলছি যে সরকারি কর্মচারীরা একটা কারণ আছে বলতে আমি মনে হয় কনস্টিটিউশন হয়তো থাকতে পারে, যেটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার হয়ে আছে, দে আর কল্ড সিভিল সার্ভেন্টস। আমি দেখেন খোলাখুলি বলি। আর তারা জেলা প্রশাসক কেন এই নাম কোথা থেকে এসছে? তারা হচ্ছে জেলা প্রশাসক নাম না, তাদের যেটা হওয়া হচ্ছে তাদের হওয়া হচ্ছে জেলা সেবক, পাবলিক সার্ভেন্টস। তাদের প্রশাসন করার জন্য আসে না।
তো যাই হোক, সেটা অনেক বড় বিষয়, ওই ডিবেটে আমি আজকে যেতে চাই না। কিন্তু আমি যে কথাটা বলছি যে আপনারা সরকার থেকে এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোন রিটার্নিং অফিসার, কোন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দেশের একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে। আপনারা লক্ষ লক্ষ 10 লক্ষ লোক আপনারা দিতে পারবেন না, কিন্তু এই 500-600 লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে হবে। Be assertive and be confident. এবং আপনারা করেন, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই কথা বলবেন, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দল থেকে মানুষ, ঠিক আছে আমরা রাজনীতি করি, মানুষ আমাদের সমালোচনা করে, সমালোচনা তো করবেই। আমাকে যখন সমালোচনা করে আমার অনেক মোবাইল হিসেবে দুঃখিত হয়ে আমি বলে আপনাকে সমালোচনা করি। তারপরে দেখেন আমি যতদিন শিক্ষকতা করেছি আমাকে কেউ সমালোচনা করতো না, আমাকে সমালোচনা করে যেহেতু আমি এখন রাজনীতির অঙ্গনে আছি। I am not worried people are criticizing me. I will give the right answer. আমি যদি ভুল না করে থাকি আমি সেটা উত্তর দেবো, আমি যদি ভুল করে থাকি আমি বলবো যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি সংশোধন দিতে হবো। তো কাজে এইখানে এই ধরনের একটা মনোভাব নিয়ে আমরা আজকে আপনাদের কাছে এসেছি, বিএনপির পক্ষ থেকে বলছি। এবং আমরা সমমনা দলগুলো বিগত প্রায় কয়েক 1.5 দশক আমরা একসঙ্গে আমরা কাজ করেছি একটি মাত্র উদ্দেশ্য ছিল, এদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। আমাদের আর কোনো মোটিভ নাই। এই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি খোলাখুলি বলছি আজকে আপনাদের সকলের সামনে বলছি, আমাদের যারা সহ রাজনীতিক এখানে তাদের পক্ষ থেকে বলছি, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি যদি নির্বাচনে মানুষ আমাকে ভোট না দেয়, আমি তো জোর করে ভোট নিয়ে প্রস্তুত হবো। হয়তো না, এটা লজ্জাজনক বিষয়, তার কিছু হতে পারে না। আমরা চাই আপনাদের সব রকমের সহযোগিতা করবো, কিন্তু আপনারা শক্ত থাকেন, আপনারা সিদ্ধান্তগুলো নেন। ইউ হ্যাভ দ্য পাওয়ার এন্ড দ্য অথরিটি। সরকার দিয়েছে, সংবিধান আপনাদের সে অথরিটি দিয়েছে। এবং সরকারের কাছে কোনো সুবিধা না, যেটা অতীতে আমরা দেখেছি সরকারের কাছে যেমন ইলেকশন কমিশন থাকবে, এইভাবে কোনো দেশে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এখন স্যার পরবর্তী রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা